ওকে, সো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন চ্যাপ্টারের আগের দিন আমরা ইন্ট্রোডাকশনটা জাস্ট দেখেছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কী কী মেন ইনগ্রেডিয়েন্টস আছে। তো আজকে আমরা মেনলি যে জায়গাটা ফোকাস করবো সেটা হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। ওকে, রাদারফোর্ড আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্ট আমাদের বইয়ের যে ফার্স্ট কিছু 15-20 পেজ আছে সেই পেজগুলোতে আমরা ক্লাস 10-এর যে সমস্ত জিনিসগুলো পড়ে এসেছি সেই সমস্ত পার্টসগুলোই এখানে আছে। তো মেনলি যে জিনিসগুলো আমাদের দরকার সেইগুলোই আমি শুধু বলবো, তার বাইরের বেশি কিছু বলে লাভ নেই, ঠিক আছে? সেগুলো মোটামুটি তোমরা সবই জানো। তো আজকে যে পার্টটা আমরা ইউজ করি বা যে পার্টটা আমরা স্টার্ট করছি উইচ ইজ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড ইন দ্য ইয়ার অফ 1911, 1911 সালে অ্যাটম এর ভেতরটা কীরকম দেখতে হয়, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, তার একটা মডেল আমাদের কাছে প্রকাশ করেন। তো সেই মডেলটার মধ্যে উনি কিছু কিছু সিদ্ধান্ত আমাদের কাছে দিয়েছিলেন এবং সেটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা সোনার পাত পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছিলেন। সেই সোনার পাত পরীক্ষাটা সম্পর্কেও তোমরা ক্লাস 10 পর্যন্ত পড়ে এসছো, তো সেটার সম্পর্কে আমি একটা সেপারেট ভিডিও আলাদা করে দেবো, কিন্তু যে পার্টগুলো দরকার আমি সেই পার্টগুলো শুধু বলছি। তো রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, তো মডেলের যে মেইন যে সিদ্ধান্তগুলো, মেইন যে পস্টুলেটসগুলো উনি বলেছিলেন সেটা বলেছিলেন যে ফার্স্ট যেটা আমরা দেখছি উইচ ইজ নিউক্লিয়াস হচ্ছে এমন একটা পার্ট যেটা পরমাণু বা অ্যাটমের একদম মিডল পজিশন এই জায়গাটা থাকে। এটা যদি একটা পরমাণুর ভেতর ধরে নিই তাহলে সেই পরমাণুর ভেতরে যে একদম মিডল পজিশনটা একদম মাঝখানে সেখানে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের যে রেডিয়াস দুরকম হয়, একটা হচ্ছে অ্যাটমের মানে ফুল একটা অ্যাটমের পুরো রেডিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটারের মতো, যেটা হুইচ ইজ ভেরি মাচ লেস। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে 10⁻−13, মানে আরও অনেক 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 বেশি কম। তো আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা খুবই কম হচ্ছে, কিন্তু অ্যাটমের থেকে সেটা অনেকটাই কম। তো আরেকটা দেখছি তারপর যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না, পজিটিভ পার্ট অফ অ্যাটম। অ্যাটমের যে পজিটিভ পার্টস, অর্থাৎ পজিটিভ পার্ট কাকে বলে না, প্রোটনকে বলে। প্রোটনসগুলো কোথায় থাকে না, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। অর্থাৎ একটা পরমাণু বা একটা অ্যাটমে যত রকম পজিটিভ চার্জ হয় সেই সব পজিটিভ চার্জগুলো নিউক্লিয়াসের মধ্যে সেন্ট্রালাইজড হিসেবে বা কেন্দ্রক হিসেবে থাকে। তাই নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রক। কেন্দ্রকের মধ্যে কি থাকে, প্রোটনস থাকে, অর্থাৎ পজিটিভ চার্জেস থাকে। তো আমরা জানি একটা কোনো কিছুর পজিটিভ থাকলে তার নেগেটিভ সাইডও আছে। তাই নেগেটিভ মানে কি আমরা জানি ইলেকট্রন, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ। ওই নেগেটিভ চার্জগুলো কোথায় থাকে না, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে অরবিটসগুলো বা কক্ষপথগুলো আমরা জানি আছে সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনসগুলো থাকে। তো এই ইলেকট্রনসগুলো থাকে বিভিন্ন কক্ষপথে। ইলেকট্রনসগুলো কি থাকে না, এই বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এখন প্রশ্ন হলো ইলেকট্রনসগুলো কেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, ওদের কি দরকার? না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে দেখো নেগেটিভ অলওয়েজ কাকে অ্যাট্রাক্ট করে, পজিটিভকে। তাই নেগেটিভ অলওয়েজ পজিটিভকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কিন্তু এখানে কথা হচ্ছে কেন ঘুরতেই থাকবে, কখনো কেন ছিটকে বেরিয়ে যাচ্ছে না? তার পেছনে কারণ যেটা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন যখন বাঁকা পথে বা ঘূর্ণন গতির সম্পর্কে আমরা পরে আলোচনা করব, ফিজিক্সে আলোচনা করবে ওটা। ঘূর্ণন গতিতে যখন কোনো একটা পার্টিকেল কাউকে কেন্দ্র করে ঘোরে তখন তার মধ্যে দুরকম বল বা দুরকম ফোর্সের সৃষ্টি হয়। একটা ফোর্স হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল, যেটা ওকে এই সেন্টার থেকে বাইরে বার করার চেষ্টা করবে। তোমরা অটোতে বা যে কোনো বাসে যদি কখনো চড়ে থাকো তাহলে বুঝতে পারবে, যদি অটো বা বাসটা কোনো বাঁক নেয়, বাঁক যদি ডান দিকে নেয় তাহলে তোমরা তার সেখান থেকে ডান দিকে আরও সরে যেতে থাকো। যদি বাঁ দিকে এরমভাবে বাঁক নেয় তাহলে তোমরা ডান দিকে সরে যেতে থাকো। ওই যে সরে যাওয়ার যে বল, ওই যে ফোর্সটা উইচ ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স, ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কি হতে পারে না, ইলেকট্রনটা বাইরে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায়। সেম অ্যাজ আরেকটা ফোর্স, এই যে প্লাস কি করে না, নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। ওই যে অ্যাট্রাকশন, ওই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা কুলম্বিক ফোর্স, ওই কুলম্বীয় বলটা কি করছে, ওই ইলেকট্রনকে ভেতরের দিকে টেনে রাখছে। তাহলে একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল যেটা বাইরে ঠেলছে, আর একটা হচ্ছে ভেতরে ঠেলছে উইচ ইজ
ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা স্থির তাড়িতিক আকর্ষণ বল। তো এই দুটো বল একে অপরকে এলিমিনেট করে দিচ্ছে বা নালিফাই করে দিচ্ছে, মানে সমান ও বিপরীতমুখী যে কথাটা বলে, মানে দুটো বলের ভ্যালুই সেম কিন্তু সাইনটা অপোজিট, চিহ্নটা আলাদা। তাই যেহেতু আমরা জানি মানে অঙ্কের মাধ্যমে ধর +5 দিয়ে এ ভেতরে টানছে আর -5 দিয়ে ও বাইরে টানছে, তাহলে +5 কত হয়, 0 হয়। তার মানে কোনো বল, এই দুটো বলের মধ্যে কোনো বলটাই বেশি হাভি হতে পারছে না বা প্রভাব বিস্তার করতে পারছে না। সেই জন্যই এই মাইনাস চার্জ অর্থাৎ ইলেকট্রনটা অলওয়েজ এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে এবং বাইরে বেরিয়ে যাচ্ছে না। এই শর্ত বা এই পস্টুলেটসগুলোই আমাদেরকে কে না বিজ্ঞানী রাদারফোর্ড ইন দ্য ইয়ার অফ 1911 আমাদেরকে দিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো বলছেন এখানে কেন্দ্রক বা নিউক্লিয়াসে আছে পজিটিভ চার্জ, কিন্তু আমরা তো জানি নিউক্লিয়াসের মধ্যে শুধু প্রোটন না, নিউট্রনও থাকে, বাইরে থাকে ইলেকট্রন আর ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন। তো আপনি তো নিউট্রনের কথা বললেন না। দেখো ইয়ারটা হচ্ছে 1911, 1911 সালে রাদারফোর্ড যখন এই মডেলটা আমাদের কাছে পেশ করেছিলেন তখন কিন্তু নিউট্রন বলে একটা কোনো কণা আছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, বিজ্ঞান মহলে কোনো ধারণা ছিল না। 1932 অর্থাৎ 1932 সালে বিজ্ঞানী স্যাডউইক, ওনারই ছাত্র স্যাডউইক কী করলেন না নিউট্রন আবিষ্কার করলেন। তো তারপরে যে মডেলগুলো আমরা পড়ব 1932 এর পরে যে মডেলসগুলো বোরের অ্যাটমিক মডেল আমরা পড়ব, তো সেখানে আমরা দেখব যে এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনটাও অ্যাড করা হয়েছে। যেহেতু এটা 1911, তাই সেই সময় প্রোটনটাই শুধুমাত্র আবিষ্কার হয়েছিল, অন্য কিছু আবিষ্কার হয় অ্যাকচুয়ালি নিউট্রনটা আবিষ্কার হয়নি। তো সেই রেসপেক্টে দেখতে গেলে এটাই ছিল তখনকার অ্যাটমিক মডেল। তো কী ছিল আরেকবার বলে দিই না, অ্যাটমের ভেতরের বেশিরভাগ স্থানটাই কিনা ফাঁকা, 99.9% জায়গায় কিনা পুরো ভ্যাকেন্ট, এই জায়গাগুলো কিচ্ছু নেই। কোথায় আছে না, এই যে মাঝখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যত পজিটিভ চার্জগুলো সেন্ট্রালাইজড হয়ে আছে, আর বিভিন্ন অরবিটসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অরবিট, এখানে একটা এরকম একটা অরবিট থাকে। এই অরবিটগুলোর মধ্যে কি থাকে না, ইলেকট্রনসগুলো কি করে এই পজিটিভ চার্জ অর্থাৎ কেন্দ্রক বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকে। এবং কেন ঘুরতে থাকে, কেন বেরিয়ে যায় না, তার কারণ আমরা বলেছি সেন্ট্রিফিউগাল আর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, এই দুটো ফোর্সের নালিফাই হয়ে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করার ফলে দেখা যায় যে এটা নালিফাই হয়ে যাচ্ছে। তো এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। এবার রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটাই যে সর্বেসর্বা মানে এটার বাইরে যে আর কিছু নেই, এটাই যে লাস্ট জিনিস তা নয়। যে কোনো ল আমরা পড়বো তার সঙ্গে সঙ্গে তার ফ্লগুলোও পড়বো। ফ্ল মানে সেখানে কি কি ভুল আছে, সীমাবদ্ধতা যেটাকে বলে। তো সীমাবদ্ধতাটা আমরা পড়বো যে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো কোনো জায়গায় এই যে এইটা যেটা বললাম এটার মধ্যে কি ভুল ভ্রান্তি আমরা দেখবো, সেটা পরের স্লাইডটাই আমরা দেখছি। চলো, তো আমরা চলে এসেছি আমাদের পরের স্লাইডে। তো এখানে আমরা দুটো ছবিকে কম্পেয়ার করছি। এই ছবিটা আমরা একটু আগেই পরিচিত হয়েছি ছবিটার সঙ্গে, যেটা কিনা বিজ্ঞানী রাদারফোর্ড আমাদের বলেছিলেন যে কিভাবে ইলেকট্রনসগুলো সারাক্ষণ নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে চলেছে এবং তারা অন্য জায়গায় ছিটকে পড়ছে না। তার যে রিজনটা দিয়েছিলেন এই দুটো ফোর্সের ইকুয়ালনেসের জন্য, ইকুয়াল এবং অপোজিটনেসের জন্য। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার ডিস্ট্রিবিউশন ল বা তার যে একটা ল আছে সেখানে উনি বলেছিলেন যে যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা যখন, মানে আমি তোমাকে যে ব্যাপারটা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে বা মানে অন্যভাবে বোঝাচ্ছি। বলছে ম্যাক্সওয়েল যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার যে থিওরি, সেখান থেকে বলা যায় যে চার্জযুক্ত গতিশীল যে কোনো কণা অর্থাৎ যে কোনো পার্টিকেল যদি কোনো চার্জ থাকে, অর্থাৎ তার মধ্যে যদি পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ যদি তার মধ্যে থাকে, এমন কোনো গতিশীল কণা যখন কাউকে কেন্দ্র করে ঘোরে সে কী করে না অলওয়েজ তার যে দেহ থেকে বা তার শরীর থেকে কি করে এনার্জি রিলিজ করতে থাকে। কোনো একটা পার্টিকেল যখন কাউকে কেন্দ্র করে ঘোরে তা কী করে অলওয়েজ যখন ঘুরতে থাকে, ঘোরার সময় কি সে তার নিজের শরীর থেকে কিছু এনার্জি রিলিজ করতে থাকে। এটা বলেছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার ইলেকট্রোম্যাগনেটিজম থিওরিতে বা তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে। যে কোনো পার্টিকেল কি করে না যদি কাউকে কেন্দ্র করে ঘোরে তখন কি তার শরীর থেকে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াসলি শক্তি বার করতে থাকবে।
এবার আমাকে বলো, যদি কোনো পার্টিকেল, ধরো এখানে ইলেকট্রনের কথাটাই আমরা বলছি, প্লাস চার্জ অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এবারে ও যখন নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরছে তার মানে কি, ওই তত্ত্বটা অনুযায়ী, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যখন কেন্দ্র করে ঘুরছে তার মানে নিজের শরীর থেকে শক্তি নিরবিচ্ছিন্নভাবে কী করছে না, বার করে দিচ্ছে। কেউ যদি তার শরীর থেকে শক্তি অনবরত কন্টিনিউয়াসলি বার করতে থাকে, তাহলে একটা টাইম এমন আসবে যেখানে ওর মধ্যে আর কোনো শক্তি থাকবে না। কি হবে না, ওর মধ্যে কোনো শক্তি থাকবে না, মানে তার শক্তি জিরো হয়ে যাবে। তার মানে যার শক্তি যত কম সে তত বেশি সুস্থিত। আবার বলছি, যার শক্তি যত কম সে তত বেশি সুস্থিত। তাহলে ইলেকট্রনটা ঘুরতে 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 একসময় ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে যাবে মানে হচ্ছে তার মধ্যে শক্তি চলে যাবে। শক্তি যখন চলে যাবে সে তখন কি করবে না, সুস্থিত মানে স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে যাওয়া মানে কি, সে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বে। এবারে তার মানে ব্যাপারটা স্পাইরাল একটা গতির সৃষ্টি হচ্ছে। যখন আমরা দেখছি এই যে গতিটা এখান থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখন ঘুরছে, এরমভাবে ঘুরছে ঘুরছে ঘুরতে ঘুরতে একটা টাইমে গিয়ে এরমভাবে ঘুরছে। যখন ওর মধ্যে শক্তি শেষ হয়ে যাবে তখন কি হবে না, এরকমভাবে ঘুরতে 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 আর ওর মধ্যে শক্তি নেই শক্তি নেই শক্তি নেই করতে করতে একদম নিউক্লিয়াস অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ সেখানে এসেও অ্যাকিউমুলেট হবে, অর্থাৎ সেখানে এসে ওর শক্তি শেষ হয়ে যাবে। তার মানে এরকমভাবে নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত করতে থাকলে একটা টাইম আসবে যখন ইলেকট্রনের মধ্যে আর কোনো এনার্জি অবশিষ্ট থাকবে না, তখন ও কী করবে না, নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আছড়ে পড়বে বা নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়ে যাবে। কিন্তু এটা কি কোনোদিন হতে পারে? এটা তো হতে পারে না। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে কিছু টেকনিক্যাল মিস্টেক ছিল। সেই মিস্টেকসগুলো পরবর্তীকালে বিজ্ঞানী বোহর, নিলস বোহর তার অ্যাটমিক থিওরিতে ওটা পরিষ্কার করে দিয়েছেন যে কেন ইলেকট্রনগুলো শক্তি নিরবিচ্ছিন্নভাবে বার করলেও কেন বেরোয়, কেন নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আছড়ে পড়ে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আমরা জানতে পারছি যে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে কিন্তু ইলেকট্রনগুলোর পড়ার সম্ভাবনা প্রবল, যেটা রাদারফোর্ড অ্যাটমিক থিওরি বলতে পারছে না। তো এটাই হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেলে একটা ফ্ল বা সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার সম্পর্কে আমরা অবহিত হলাম। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্য কিছু যেগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, উইচ ইজ আইসোটোপ, আইসোটোন, আইসোবার, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ওকে, চলো বাই।